বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে, অর্থাৎ সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্লে করার কারণে গ্রেপ্তার করা হয়েছে একটা যুবককে। সাউন্ড বক্স সহজেই যে গ্রেপ্তার করা হলো যুবকটাকে, আমি তো ওই যুবকটার কোনো দোষ দেখতেছি না। সাধারণ মানুষ কি কোনো দোষ দেখছে না। যে ভাষণের বিনিময়ে স্বাধীন হলো বাংলাদেশ, যেই ভাষণের বিনিময়ে স্বাধীনতার বীজ বপন হলো বাংলাদেশের মানুষের মনে, সেই জায়গায় আজকে সেই স্বাধীন বাংলাদেশে সেই ভাষণ নিষিদ্ধ। আমি শাহবাগ থানার ওসিকে বলতে চাই, ভাই তুমি কি নকল করে পাস করছো নাকি ইতিহাস পড়ো নাই? কোনটা? নকল করে পাস করে থাকলে কিংবা ইতিহাস না পড়লে ওই সমস্ত অফিসাররাই একমাত্র পারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করার কারণে সাধারণ একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে। এদেশে সন্ত্রাসবাদী কোনো অপরাধ নয়, এদেশে গ্রেনেড হামলা কোনো অপরাধ নয়, এদেশে তেল চুরি করা কিংবা দুর্নীতি করা, কৃত্রিম সংকট করে মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা কামাই করা মানে এটা কোনো অপরাধই না। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাকে প্লে করা অপরাধ। ভাবা যায়? এদেশে চুরি, সুসামি, বদমাইশি এগুলো কোনো অপরাধ না, অপরাধ আদর্শ চর্চা করা। শাহবাগ থানার ওই ওসির নাম্বারটা আমি একটু পর আমার এই ফেসবুকে দিব। সবাই একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে শালা নকল করে পাশ করছে নাকি ইতিহাস পড়ে পাশ করছে। যদি সত্যিকারের ইতিহাস পড়ে সে পাশ করে থাকে, তাহলে তো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করার জন্য কাউকে গ্রেফতার করার মতো মন মানসিকতা থাকার কথা না। কারণ বাংলাদেশের ইতিহাস তো আলাদা না, একটাই তো মুক্তিযুদ্ধ হয়েছে, 10টা তো আর হয় নাই, একটাই হয়েছে। যেহেতু একটা মুক্তিযুদ্ধ হয়েছে বা একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তো সেই এক মুক্তিযুদ্ধে অনেক কনফ্লিক্ট থাকতে পারে, ইতিহাসের অনেক পর্যালোচনা বিশ্লেষণ করে অনেক ভাগ বিভক্ত থাকতে পারে, কিন্তু সেটাকে চর্চা করার কারণে মানুষকে গ্রেপ্তার করতে হবে, এটা কোন ধরনের আইনি ব্যবস্থা? ধরেন কথার কথা, যে লোকটা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানেও তো বঙ্গবন্ধুর চর্চা করবে, কিন্তু যেই মানুষটা জিয়াউর রহমানকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে ও তো জিয়াউর রহমানকে মানবে। তাই বলে কি জিয়াউর রহমানের কোনো কাজকে প্রশংসিত করার জন্য অতীতে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল? হয় নাই। কাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাহলে? যারা বিএনপি জামাতে থেকে বাসে আগুন দিয়েছে, সন্ত্রাসীপনা করেছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন যে লোকটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলে তাকেই অ্যারেস্ট করা হয়। শাহবাগ থানার ওসি তিনি কি পাকিস্তানের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন? তিনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন না? তার তো জানার কথা। কিংবা কলাবাগান থানায় ওই যে 4টা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, 4 বছরের শিশু সহ। ওই শিশু বাচ্চাটার কি দোষ তাকে যে অ্যারেস্ট করলো? কলাবাগান থানার ওসি কি ইতিহাস পড়ে নাই, পড়াশোনা করে নাই? পড়ছে তো। এই যে মানুষগুলোকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলো তো এক ধরনের প্রহসন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন তিনি এই ধরনের আইনি শাসন ব্যবস্থা কায়েম করবে? কিংবা বিএনপি যদি এখনো সতর্ক না হয় মুক্তিযুদ্ধের ব্যাপারে, তাহলে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের উপর টর্চার করে জামাতপন্থী অফিসাররা ফলাবে এবং সেইটার দায়ভার বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতে বিএনপির সরকার পতন করার জন্য কিন্তু জামাতই যথেষ্ট। কারণ জামাতপন্থী যেই সমস্ত অফিসাররা বিভিন্ন থানায় বসে আছে, সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে বিএনপিরই স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন। আর ধীরে 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 মুছে দেওয়া হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আইনি ব্যবস্থার মাধ্যমে। আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পুরো রাষ্ট্রীয় কাঠামোটা ঢেলে সাজানো উচিত। একজন আমলাকেও রাখা উচিত না অতীতের নেই, নতুন করে আমলা নিয়োগ দেওয়া উচিত। নতুন করে নতুন প্রজন্মের মানুষজনকে নিয়োগ দিয়ে নতুন প্রজন্মের নিয়োগ ব্যবস্থা চালু করে সেইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এইভাবে কথায় কথায় মানুষকে, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করার কারণে, এটা কোন ধরনের প্রহসন ভাই? বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ড বক্সে বাজানো হয়েছে,
এটা কি খুব মহা অন্যায় হয়ে গেছে? কিংবা ধরেন কোথাও ফুল দিতে গেছে, ফুল কি গ্রেনেড, যে তাকে অ্যারেস্ট করতে হবে? 32 নম্বরে ফুল দিতে গেছে, সেটা সেই জন্য তাকে অ্যারেস্ট করতে হবে কেন? এটা কোন ধরনের আইন? তাহলে তো ভবিষ্যতে জিয়ার মাজারে যখন ফুল দিতে যাবে প্রত্যেকে অ্যারেস্ট হবে। তাহলে তো ভবিষ্যতে খালেদা জিয়ার মিলাদ মাহফিল থেকে সবাই অ্যারেস্ট করা হবে। এই ধরনের ট্রেন্ড, এই ধরনের কালচার যদি শুরু হয়, তাহলে তো দেশ তো আর দেশ থাকবে না। আর আপনারা রাজনৈতিক পন্দাবন্দি করবেন, সাধারণ জনগণ তারা না খেয়ে মরবে। তারা 2 টাকার জিনিস খাবে 102 টাকা দিয়ে, বাকি 100 টাকা যে এই যে রাজনৈতিক ফ্যাসাদের কারণে যে বাড়লো, শোষণের জায়গায় যে পড়লো, এর দায়ভার আপনি নেতা তো নিবেন না, এটা তো চুকাইতে হবে আমার দেশের জনগণকে। সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে। আজকে দেখেন, ইন্ডিয়ার কাছে এই 3য় বিশ্বযুদ্ধ মাথার উপর, তারপরও ইন্ডিয়ার কাছে 3 মাসের তেলের রিজার্ভ আছে, আর আমাদের কাছে 7 দিনের তেলের রিজার্ভও নাই। তো ধরেন 7 দিন পর তেল শেষ হয়ে গেল, হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, তেল আমদানিও করতে পারবেন না, তাহলে চলবেন কিভাবে? দেশে খাদ্য সংকট দেখা দিবে, উৎপাদন সংকট দেখা দিবে, বিদ্যুৎ সংকট দেখা দিবে। এগুলো নিয়ে চর্চা করা বাদ দিয়া, এগুলো নিয়ে দেখভাল করা বাদ দিয়া, আমাদের দেশের প্রশাসন এবং সরকার আছে, কোন জায়গায় আওয়ামী লীগ আছে তাদের পাছায় আঙ্গুল দেওয়া যায় কিভাবে সেই চিন্তায়, কোন জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা হয় সেই জায়গায় পাছায় আঙ্গুল কিভাবে দেওয়া যায় এগুলো নিয়ে এই পন্দাবন্দিই করেন। জনগণ এতিমই থাকুক, জনগণের দেখার দরকার নেই আপনাদের। এই 2 দলের ঠেলাঠেলির মাঝখানে পড়ে জনগণ কিন্তু ওই যে পাটা পুতার মাঝখানে যে মরিচ থাকে না, সেই মরিচের মতো অবস্থা, ইষ্টপিষ্ট হচ্ছে। কেন? এই জামাত বিএনপি 2 দলের এই মেটিকুলাস ডিজাইন এখন মুক্তিযুদ্ধকে নির্মূল না করে ছাড়বেন। যদি এটা হয়ে থাকে, মুক্তিযুদ্ধকে নির্মূল করাই আপনাদের আসল উদ্দেশ্য, তাহলে আমরা বলে রাখলাম, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, সেটা হচ্ছে 7 কোটি মানুষ গুনে গুনে জান দিবে, কিন্তু মুক্তিযুদ্ধকে রক্ষা করবে। আর একবার মুক্তিযুদ্ধকে রক্ষা করে পুনরায় যদি আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হয়, একটা কুকুরের ছানাকেও কিন্তু রাখা হবে না। শাহবাগ থানায় ওসিগিরি জায়গা মতো ছুটে যাবে। আমি আমার ফলোয়ার্সদেরকে বলবো, আপনারা ডিএমপির ওয়েবসাইটে যান, যে শাহবাগ থানার ওসির নাম্বার বের করেন, ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন এই ইতিহাস পড়াশোনা করে এই পুলিশের চাকরি পাইছে নাকি নকল করে ওই ছাত্র দল, যুব দলের কিংবা জামাতের কোটায় চাকরি পাইছে কোনটা। যদি ওই সত্যিকারের ইতিহাস পড়ে থাকে, তাহলে তো ওর উচিত ছিল বঙ্গবন্ধুর ভাষণটা যে প্রচার করতেছে ওই ছেলেকে সাবধান করে দেওয়া, দেখছি যে হ্যাঁ এখন এটা তুমি চালায়ও না, দেশের সরকার তোমাদের পক্ষে নাই, যদি একান্তই বলাই লাগতো উপরের চাপে। কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করে, তাকে রীতিমতো মিথ্যা মামলা দিয়ে, এবং আরও কলাবাগান থানায় 4 জন মহিলাকে, শিশু বাচ্চা সহ গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা? একে ফোন দিয়ে জবাবদিহিতার আওতায় আনা উচিত। গণতন্ত্র বলেন না আপনারা, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতা। প্রত্যেকটা অফিসারকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি বলবো না যে আওয়ামী লীগ এই জায়গায় শুধু একা রোল প্লে করবে, নো, প্রত্যেকটা মানুষের এই রোলটা প্লে করা উচিত, যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এটা নিয়ে কথা বলা কি ইতিহাস বিরোধী কিনা, অন্যায় কিনা, এই বিষয়টা প্রশ্ন করেন। আমাদের দেশের সাংবাদিকরা আছে, কন্টেন্ট ব্যবসা ভালোই করতেছেন ভাই, কোনো সমস্যা নাই, করেন, কিন্তু প্রশ্ন করতে শিখেন, না হলে এই পেশা বাদ দিয়ে আলু পটলের ব্যবসা করেন, তরকারির ব্যবসা করেন, যান সংবাদ মাধ্যমে চাকরি করেন, অথচ প্রশ্ন করতে ভয় পান যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বললে যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশি প্রহসন চালানো হচ্ছে, এইটার ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে বা নিচ্ছে, এই প্রশ্নটা করতে যদি আপনারা ভয় পান, তাহলে আপনাদের জার্নালিজম করার দরকার নেই। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে জামাত কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ঈদের পর সরকার পতন করে ফেলবে, তা তখন এই শিলং সালাউদ্দিনের মন্ত্রিত্বও থাকবে না। কিন্তু এই যে 7ই মার্চের ভাষণ, এটা সাউন্ড বক্সে বাজানোর কারণে এই লোকগুলোকে যে অ্যারেস্ট করা হলো, এরা কি ভবিষ্যতে পরে ছেড়ে দেবে? তাহলে এখন ধরেন কথার কথা জামাতপন্থী অফিসারই বিএনপিকে চাপে ফেলানোর জন্য যদি এই এজেন্ডা বাস্তবায়ন করে থাকে, যে না মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করলেই ওদেরকে অ্যারেস্ট করবো, বদনাম হলে সরকারের হবে, যদি এই পলিসি জামাত খেলে থাকে এবং 2 দলের ভিতরে যদি দূরত্ব সৃষ্টি করার পায়তারা করে থাকে,
তাহলে এইটার জন্যও তো বিএনপির দায়বদ্ধতা জাগে যে স্বেচ্ছায় যায় আগে কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে আগে ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের বিষয়টাকে বাংলাদেশে কিভাবে চর্চা করা হবে, এই বিষয়টা কিভাবে চর্চিত হবে, কিভাবে অনুষ্ঠানগুলো সম্পাদন হবে, এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট ডিক্লারেশন দেওয়া যে হ্যাঁ বাংলাদেশে মুক্তিযুদ্ধ এটার ইতিহাস থাকবে, আপনারা এইভাবে চর্চা করেন। কিন্তু সেই জায়গায় এই সরকার চুপ করে আছে। মুক্তিযুদ্ধের ব্যাপারে বিএনপি বলেন আর জামাত বলেন একই মুদ্রার এপিটোপিট, তারা কিন্তু ক্লিয়ারিফিকেশন করছে না, পরিষ্কার করছে না যে আদৌ মুক্তিযুদ্ধটাকে বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস করা হবে, মুক্তিযুদ্ধের চর্চাটাকে বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস করা হবে, কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বাংলাদেশে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিবে, এইটা কোন কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে, এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত বিএনপি সরকার দেয় নাই ক্ষমতায় আসার পর। তো আমরা কি দেখতে পাচ্ছি সমাজে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ একজন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললো তাকে অ্যারেস্ট করে, কেউ একজন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললো তাকে অ্যারেস্ট করতেছে। মৃত বঙ্গবন্ধুকে এত ভয় কিসের ভাই? আপনারা যদি তাকে দমানোর চিন্তা না করে নিজেরা ভালো কিছু করতেন, আপনাদের ভালো কাজ দেখে কিন্তু অটোমেটিক্যালি এই সাইডটা কিন্তু আড়াল হয়ে যেত। কিন্তু আপনারা কি করতেছেন, জোর করে আড়াল করতে যায় ওদেরকে আরো মার্কেটিং করে দিচ্ছেন। এটা আপনাদের জন্য এক ধরনের হিংসা, মানে আপনি এক ধরনের হিংসাটাকে প্রয়োগ করছেন আমাদের উপরে। তো বর্তমান সরকার যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের প্রতি আহ্বান থাকবে আমার, আপনারা ডিএমপি কমিশনারের কাছে যেমন প্রশ্ন করবেন, কারণ ডিএমপির ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যান, এদের ফোন নাম্বার নেন, কল দেন, কল দিয়ে জিজ্ঞাসা করেন যে এরা পড়াশোনা করে চাকরি পাইছে নাকি নকল করে চাকরি পাইছে। যদি পড়াশোনা করে চাকরি পেয়ে থাকে তাহলে তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কথা, আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তো এদেরকে গ্রেপ্তার করার কথা না। তো এই দায়িত্বটা একটু সচেতন নাগরিক মহল একটু পালন করে, কারণ দরকার আছে কিছু কিছু জিনিস জবাবদিহিতার আওতায় আনার দরকার আছে। 7ই মার্চের ভাষণে যে ধরেন সন্ধ্যার পর 7ই মার্চের প্রোগ্রাম শেষ, কাল থেকে 8 মার্চ, হয়তো অন্যান্য কাজে সাধারণ মানুষ যে যার কর্মব্যস্ত হয়ে পড়ে। এই একটা দিনকে মানুষের এত ভয়, এই বঙ্গবন্ধুকে এত ভয় যে বঙ্গবন্ধুর ভাষণের কারণে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, সেই বঙ্গবন্ধুর ভাষণকে এত ভয় পেলে আপনারা দেশ পরিচালনা করবেন কিভাবে? মৃত বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছেন, আর যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর কন্যা আসে আপনাদের তো ডাইপার লাগবে 2-3টা শুধুমাত্র হিসু আটকানোর জন্য। সুতরাং আমার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একটু শাহবাগ থানার ওসিরে একটা ফোন দেন, আমিও দিব, কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে গেলেই ওদের নাম্বার পাওয়া যায়। ফোন দিয়ে জিজ্ঞাসা করব যে তুই কি নকল করে পাশ করছিস নাকি ইতিহাস পড়ে পাশ করছিস। কারণ শাহবাগ থানার ওসি বলেন কিংবা এসপি লেভেলের যারা আছে, ডিসি এসপি, তারা তো বিসিএস দিছে। এবার বিসিএস দিতে হলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুটা হলেও পড়তে হয়, তো সেখানে কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাসটা পড়াইছে। তো ওসির উপরে যে এসি আছে, এডিসি আছে, ডিসি আছে, ওরা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া পরীক্ষা দিয়ে তারপরেই পাশ করছে, এখন দায়িত্বে আছে। তাহলে কি ওরা কি বিসিএস পরীক্ষায় নকল করছিল নাকি ওই যে আবেদ আলী চাচার থেকে প্রশ্ন কিনে নিয়ে তারপরে পরীক্ষা দিছিল, কোনটা? এটা একটু কোশ্চেন করা দরকার না? দরকার। এই জন্য আমি বলবো ডিএমপির ওয়েবসাইটে যান, একেবারে এসি ডিসি থেকে শুরু করে শাহবাগ জোনের, রমনা জোনের প্রত্যেককে ফোন করে করে জিজ্ঞাসা করেন তারা ইতিহাস পড়া পরীক্ষা দিয়ে পাশ করে এই দায়িত্বে আসছে নাকি নকল করে পাশ করছে। যদি বলে যে না ভাই নকল করে পাশ করি নাই, তাহলে সত্যি পড়াশোনা করে পাশ করে থাকলে তাহলে আজকে বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ড বক্সে প্লে করার কারণে একটা ছেলেকে গ্রেপ্তার করা হবে। শাহবাগ থানায় ছেলেটা এখন আছে কেন? ও কি খুব বেশি অন্যায় করে ফেলছে? তাহলে তো যমুনা টিভির মালিককে গ্রেপ্তার করা উচিত। যমুনা টিভির মালিক তো আজকে 7ই মার্চ নিয়ে তো নিউজও করছে, করেন, গ্রেপ্তার করেন। যত আইন শুধু গরিবের বেলায়, শিল্পপতি কর্পোরেট গোষ্ঠীর বেলায় নাই। নাটক পাইছেন? এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের প্রত্যেকের দেখা উচিত। সবাই এটার জবাবদিহিতা নেন, এই জবাবদিহিতা নেওয়ার দরকার আছে। ফোন দেন, ফোন দিয়ে জবাবদিহিতা। আমরা ঠিক মর্মটা না বুঝলেও বিদেশিরা মর্মটা ঠিকই বুঝেছেন। বিদেশিরা বুঝেছেন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কত বড় একটা ঘটনা ছিল।
সেই ঘটনাকে বিদেশিরা, বিদেশি শিশুরা, শিশু থেকে পরিণত মানুষরা, কেউ মুজিব কোট পরে, কেউ শাড়ি পরে যেভাবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা দেওয়ার চেষ্টা করলেন, তাতে বোধহয় আমাদের সেখান থেকে একটু বোধোদয় হওয়া উচিত যে আমরা আমাদের সত্যিকারের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি কিনা। আজকে 7ই মার্চ চলে গেল। 7ই মার্চকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে। অনেক ঘটনার মধ্যে বেশ কিছু ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধানমন্ডি 32-এ অবরুদ্ধ করে রাখা হয়েছে, 32-এ কেউ যেতে পারবে না সেরকম। প্রফেসর ইউনূস সরকারের আমলে যেভাবে 32টাকে ভাঙার পরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন সময়ে, আজকেও সেই একই কর্মকাণ্ড দেখেছে। তার মানে কি একই পুলিশ একই রকমের কর্মকাণ্ড চালাচ্ছে। নতুন সরকার আসার পরেও পুলিশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি, নাকি নতুন সরকারও প্রফেসর ইউনূসের দেখানো পথেই এগোতে চাচ্ছে? যদি নতুন সরকারও সেই একই পথে এগোতে চায়, তাহলে সেটা তো আমাদের জন্য ভালো দৃষ্টান্ত হলো না। আজকে যে কথা ইন্ট্রোতে একটু বলে তারপরে মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে যে একজন প্রতিবন্ধী শিশুকে, শারীরিক প্রতিবন্ধী একজন শিশুকে নিয়ে একজন বাবা 32 নম্বরে গিয়েছিল। সেই প্রতিবন্ধী শিশু নাছোড়বান্দা, সে ওই রাস্তায় ঢুকবে, অবশেষে সে যখন ঢুকে পড়ল, বাবাও ঢুকে পড়ল। বাবাকে এমনভাবে লোকজন ঘিরে ধরেছে, তিনি বলছেন যে তাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চিড়িয়াখানার জন্তু, আমাকে দেখতে সবাই ভিড় করেছে এবং আমাকে নানা ধরনের প্রশ্ন করছে। পুলিশকে সেখানে কিংকর্তব্য বিমূঢ় দেখা গেছে। পুলিশকে সেই প্রতিবন্ধী শিশুকে 32 নম্বরের ভাঙা বাড়ির কাছে যেতে দেয়া হয়নি। এগুলো সরকারের জন্য বিব্রতকর ঘটনা হবে। আজকে 7ই মার্চে আরও কিছু ঘটনা ঘটেছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেয়া হয়েছে। চলুন একটু জেনে দেখি আজকে 7ই মার্চে কি কি ঘটলো, বিশেষ করে ঢাকায়। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 7ই মার্চের ভাষণ বিভিন্ন জায়গায় বাজাতে। এমন দৃশ্যও দেখেছি, ছোট্ট হ্যান্ড মাইক যে কারেন্টের খুঁটির সঙ্গে বেঁধে সেই হ্যান্ড মাইকে 7ই মার্চের ভাষণ সেরকম ভিডিও ছড়িয়ে পড়তেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলোচনা করেই বুঝবো আজকে 7ই মার্চে কি কি ঘটলো, সেগুলো না ঘটলে বরং ভালো হতো কিনা, সেগুলো ঘটার ফলে নতুন সরকারের জন্য এটা বিব্রতকর ঘটনা ঘটলো কিনা। থাকবেন দর্শক। বলছিলাম আজকে ঐতিহাসিক 7ই মার্চ চলে গেল। বঙ্গবন্ধুর সেই ভাষণ, রেসকোর্সের সেই ভাষণই মুক্তিযোদ্ধাদের সত্যিকারের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। অনেকেই বলেন যে এই ভাষণের মাধ্যমেই তিনি মুক্তিযোদ্ধাদের প্রিপারেশন নিতে বলেছিলেন এবং সেখান থেকেই স্বাধীনতার সূচনা পর্বটা আমরা লক্ষ্য করেছিলাম। 26শে মার্চে আনুষ্ঠানিক ঘোষণাটা শুধুমাত্র দেয়া হয়েছে, আনুষ্ঠানিক ডাকটা দেয়া হয়েছে। আর 7ই মার্চে প্রস্তুতির কথা বলা হয়েছে। যে কোনো মুহূর্তে মানে আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই যে আহ্বান, এই আহ্বান স্পষ্টই যে স্বাধীনতার ডাক, এটা ইতিহাসবিদরা স্বীকার করে গেছেন। এবং 7ই মার্চের এই ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সেই স্বীকৃতিকে প্রফেসর ইউনূসের আমলে এসে বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয়েছে, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সেই ধারাবাহিকতা থেকে আমরা কিন্তু এখনো বেরোতে পারিনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7ই মার্চে ভাষণ প্রচার করার জন্য, সাউন্ড বক্সে বাজানোর জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, শাহবাগ থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে যেন কোনোভাবে না ছাড়া হয়, এই জন্য শাহবাগ থানা এলাকায় এক ধরনের মব তৈরি করতে দেখা গেছে এনসিপির ছাত্র সংগঠন, ছাত্র শক্তির নেতৃবৃন্দকে, কর্মীদেরকে। এরকম অভিযোগ শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংবাদিকরা এই অভিযোগও শোনা যাচ্ছে, সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি 7ই মার্চের ভাষণকে বাতিল করে দিতে চান? তারা বলেছেন না, বাতিল করে দিতে চাই না, আমরা 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা মেনে নিয়ে স্বীকার করে। যদি 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা আপনি মেনে নেন, তাহলে 7ই মার্চের ভাষণ বাজানোটা কেন অপরাধ হবে? সেটা কোটি টাকার একটা প্রশ্ন। আপনি ঢাকা
বিশ্ববিদ্যালয়ে যদি যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত জহুরুল হক হলের পাশে সাউন্ড বক্সে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে। সেই দৃশ্যটা একটু ভিডিওতে আপনারা দেখে আসুন, তাহলে বুঝবেন যে কেন এই ধরনের পরিস্থিতি ঘটল। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এই যে সাউন্ড বক্সে, হ্যাঁ বলা যেতে পারে যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়েছে, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তারপরেও তারা এই ধরনের কর্মকাণ্ড কেন করবে, এই প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্ন হয়তো যৌক্তিক, কিন্তু 7ই মার্চের ঐতিহাসিকতা বিবেচনা করে 7ই মার্চ আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় পার্ট, একটা বড় অংশ জুড়ে 7ই মার্চ রয়েছে। এবং 7ই মার্চের ভাষণটাকে আসলে ভাষণ বলা হয় না, বলা হয় মহাকাব্য। যে মহাকাব্য পৃথিবীতে একবারই রচিত হয়েছে, সেটা রচনা করেছেন বঙ্গবন্ধু। সেই ব্যাপারটাকে যদি আমরা নেগেটিভলি দেখার চেষ্টা করি, তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। আজকে দেখেছি সারা দিন ধানমন্ডি 32 ওই ভাঙা বাড়িকে আবারও অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে ভাঙা বাড়িকে এত ভয় কেন? ভাঙা বাড়িকে আসলেই কি ভয়, নাকি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না যে নতুন সরকার, বিএনপির সরকার 7ই মার্চের দিনে কোনো ধরনের আইন জারি করে কিংবা কোনো ধরনের নির্দেশ জারি করে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ কোথাও করতে না পারে সেই বন্দোবস্ত করবে। আমি অন্তত বিশ্বাস করতে চাই না। আমি এখন পর্যন্ত ভাবতে চাই যে প্রফেসর ইউনূসের সেট আপ করা যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এখনো প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে, তাদের কাছে নতুন কোনো মেসেজ যায়নি। আজকে ধানমন্ডি 32-এ ফুল দেওয়ার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। ধানমন্ডি 32-এ ফুল দেয়া কি সন্ত্রাসী কার্যক্রম? সেই প্রশ্নটা অনেকে তুলছেন। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেপ্তার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা। ধারণা করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হতে পারে। প্রথম আলো বলছে ঐতিহাসিক 7ই মার্চে ফুল দিয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার পথে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সকাল 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয়, অথচ তারা 32 নম্বরে যেতেই পারেনি। স্কয়ার হাসপাতাল কোথায় আর ধানমন্ডি 32 কোথায়, চিন্তা করে দেখেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির 32 নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে 4 জনকে আটক করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায় এই মিছিলে 10-15 জন ছিলেন, তাদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় 4 জনকে আটক করা হয়, তাদের মধ্যে 3 জন নারী, 1 জন পুরুষ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল, তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনোটিতে যুক্ত কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। 7ই মার্চের যে ঐতিহাসিকতা, সেই ঐতিহাসিকতার বিপরীতে যা হচ্ছে, এই যে 7ই মার্চে ফুল দিতে যাবে, মেনে নিলাম যে তাদের কার্যক্রম নিষেধ আছে, এর মাঝে তারা কার্যক্রম কেন করবে, এই যুক্তি হতেই পারে, এই যুক্তি হতে পারে, কিন্তু তাই বলে ফুল দেওয়ার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেবে পুলিশ? ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? 7ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে প্রচারের জন্য কাউকে গ্রেপ্তার করবে পুলিশ। এখন তো বোধহয় প্রফেসর ইউনূস সরকার নেই, তাহলে একই কর্মকাণ্ড প্রফেসর ইউনূস সরকারের ধারাবাহিকতা কেন চলছে, কেন চালাচ্ছে পুলিশ? পুলিশের কাছে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনা নাই, নাকি এই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে পড়েছিলেন তাদের এখন একটু বোঝার পালা যে অতি উৎসাহী হয়ে যাওয়ার কোনো কারণ নেই, অতি উৎসাহী হলে হিতে বিপরীত
নাপিত হতে পারে। আমার মনে হয় যে 7ই মার্চকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটেছে সারা দেশে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের, ভাষণ বাজানোর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় সারা দেশে। তবে আমাদের কাছে সর্বশেষ কোনো আপডেট নেই যে সারা দেশে গ্রেপ্তার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা টামলা এগুলো আর কোথায় কোথায় হয়েছে। হয়তো আরও বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো না ঘটলেই বোধহয় নতুন সরকারের জন্য সেটা ভালো কিছু হতো, ভালো দৃষ্টান্ত হতে পারত। কারণ আপনি যাই করুন না কেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে 7ই মার্চের যে একেবারে প্রত্যক্ষ সম্পর্ক, 7ই মার্চকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে পারবেন না। কদিন আগেই মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ তিনি বলেছেন, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবেন না, শেখ মুজিবুরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। সেই সহজ সত্যটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা উচিত। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযুদ্ধে মেজর জিয়ার অবদান, মুক্তিযুদ্ধে MAJ ওসমানীর অবদান, কিংবা মুক্তিযুদ্ধে মানে 4 নেতার যে অবদান, কিংবা বীর মুক্তিযোদ্ধাদের অবদান, বীর শ্রেষ্ঠদের যে অবদান, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অবদান অবশ্যই স্বীকার করতে হবে এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং এমন একটা ইনক্লুসিভ ইতিহাস তৈরি করতে হবে যে ইতিহাসটাই হবে সত্য ইতিহাস, যেখানে কেউ কোনো পরিবর্তন আসলে ইতিহাস পরিবর্তনের দুঃসাহস করতে না পারে। নতুন সরকারের কাছে সেই প্রত্যাশাটা করলে অতি প্রত্যাশা হয়ে যাবে কি সেটা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।